ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মাধ্যমে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব। তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারে শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্নমান থাকবে 40 নম্বর। এই 40 নম্বর পরীক্ষার প্রশ্নে তোমাদের যে নম্বরের বিভাগ বা ভাগ করা হয়েছে সেগুলো আগে আমি প্রথমে আলোচনা করে দেব। প্রথমেই তোমাদের বলি, শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ শিক্ষাগত মনোবিজ্ঞানের সম্প্রদায়সমূহ, মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতিসমূহ। এই তিনটে বিষয় থেকে তোমাদের মোট প্রশ্ন নম্বর থাকবে 7, যার মধ্যে 2 নম্বরের প্রশ্ন আসবে একটা এবং 5 নম্বরের প্রশ্ন আসবে একটা। এরপরে বৃদ্ধি ও বিকাশের অর্থ, বিকাশের উপাদানসমূহ এবং বিকাশের স্তরসমূহ। এই অংশগুলো থেকে তোমাদের পরীক্ষায় লিখতে হবে 14 নম্বর, অর্থাৎ 2 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে, 10 নম্বরে একটা প্রশ্ন লিখতে হবে। এছাড়াও প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগীয় ভারতের শিক্ষা, প্রাক স্বাধীনতার যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা এবং ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান এই অংশ থেকে তোমাদের পরীক্ষায় লিখতে হবে 7 নম্বর, যার মধ্যে 2 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে। আর বাকি 3টে পোর্শন, অর্থাৎ এই প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগীয় ভারতের শিক্ষা এবং প্রাক স্বাধীনতার যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এই 3টে অংশ থেকে তোমাদের লিখতে হবে 12 নম্বর, যার মধ্যে 2 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। মোট 40 নম্বর। আজকে আমি তোমাদের শিক্ষা এবং মনোবিজ্ঞান এই অংশটা থেকে আলোচনা শুরু করব, যার মধ্যে প্রথমেই আসছে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝো। এই মনোবিজ্ঞান শব্দটির ইংরাজি প্রতিশব্দের কথা বলতে গেলে বলা যায় সাইকোলজি। এই সাইকোলজি কথাটি 2টি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছিল, যাদের একটি অর্থ হলো সাইকি এবং অপর অর্থটি হলো লজস। আর সাইকি কথার অর্থই হলো সোল বা আত্মা, আর লজস কথার অর্থ সায়েন্স বা বিজ্ঞান। তাই ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী বলা যায় সাইকোলজি হলো আত্মার বিজ্ঞান। মনোবিজ্ঞানের সংজ্ঞার কথা বলতে গেলে বলা যায়, মনোবিদ মাহের মনোবিজ্ঞানের সংজ্ঞার কথা বলতে গিয়ে বলেছিলেন, মনোবিজ্ঞান হলো দর্শনের সেই সমস্ত শাখা যা মানুষের আত্মাকে নিয়ে আলোচনা করে থাকে। তবে পরবর্তীতে মনোবিজ্ঞানীরা বলেছিলেন, যেহেতু আত্মাকে দেখতে পাওয়া যায় না এবং পরীক্ষাও করা যায় না, তাই একে আত্মার বিজ্ঞান বলা যুক্তিযুক্ত নয়। তবে অ্যারিস্টটল, ডেমোক্রিটাস, প্লেটো প্রমুখ মনোবিজ্ঞানীরা আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছিলেন। মনোবিদ হবডিং তার মতে এই মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। মন শব্দটির অর্থ ব্যাপকভাবে, অর্থাৎ আত্মার মতো মনও দেখা যায় না এবং পরীক্ষা করাও যায় না, তাই মনকে নিয়ে কোনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না। তাই মনোবিজ্ঞানের এই হবডিংয়ের দেওয়া সংজ্ঞাটিকে বাতিল করা হয়েছিল। তবে হোল্ডিং, টিচেনার, কান্ট, ম্যাকডুগাল প্রমুখ বিখ্যাত শিক্ষাবিদগণেরা মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলেছিলেন। মনোবিদ অ্যাঞ্জেলের মতে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। বিখ্যাত দার্শনিক জন লক, হবস প্রভৃতি দার্শনিকেরা উন্ড, টিচেনার প্রভৃতি মনোবিজ্ঞানীদের মতে এই মনোবিজ্ঞান হলো চেতনা অনুশীলনকারী বিজ্ঞান। মনোবিজ্ঞানী অ্যাঞ্জেল চেতনাকে বোঝার জন্য অন্তর্দর্শন নামে একটি পদ্ধতির কথা বলেছিলেন।
পরবর্তীকালে মনোবিজ্ঞানীদের মতে মন শুধু চেতন মনই নয়, মনের অন্তর্ভুক্ত রয়েছে প্রাক চেতন এবং অবচেতন মন, একথা তারা বলেছিলেন। তাই মনোবিজ্ঞান চেতন মনের বিজ্ঞান, এই সংজ্ঞাটিকেও সম্পূর্ণভাবে গ্রহণ করা যায় না। আবার এই অন্তর্দর্শন পদ্ধতির অভাব রয়েছে যে এর মধ্যে, অর্থাৎ এই অন্তর্দর্শন পদ্ধতিটি ব্যক্তিগত প্রভাব যুক্ত। তাই মনোবিজ্ঞানীরা এই অন্তর্দর্শনের সংজ্ঞাটিকেও গ্রহণ করেননি। তবে ওয়াটসন, ম্যাকডুগাল প্রমুখ মনোবিজ্ঞানীরা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। এই আচরণের বিজ্ঞান হিসেবে অভিহিত করার জন্য তারা নানা ধরনের সংজ্ঞা প্রদান করেছিলেন, যার মধ্যে ওয়াটসন তার মতে মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। তিনি বলেছিলেন, আচরণ যেহেতু পরীক্ষণযোগ্য এবং পর্যবেক্ষণযোগ্য, তাই মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। উদাহরণ হিসেবে বলা যায়, একটি শিশু কোনো কিছু দেখে যেমন ভয় পেয়ে কাঁদতে শুরু করে, অর্থাৎ শিশুটি ভয় পাওয়ার ফলে কী ধরনের আচরণ করছে তা কিন্তু সকলেই দেখতে পায়, অর্থাৎ তা পর্যবেক্ষণযোগ্য। কারণ শিশুর বাহ্যিক আচরণের পরিপ্রেক্ষিতে তার মাংসপেশির সংকোচন, গ্রন্থিরস নিঃসরণ, শ্বাস প্রশ্বাস, রক্তচাপ ইত্যাদি বিষয়গুলি পর্যবেক্ষণযোগ্য এবং এগুলোকেই পর্যবেক্ষণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়। মনোবিদ ম্যাকডুগালের মতে মনোবিজ্ঞান হলো জীবের আচরণ সম্পর্কিত ইতিবাচক বিজ্ঞান। মনোবিদ উডওয়ার্ড বলেছিলেন, পারিপার্শ্বিক পরিবেশের পরিপ্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। এছাড়াও জ্যাকসন, হয়েস প্রমুখদের মতে মনোবিজ্ঞান হলো মানুষসহ সব প্রাণীর আচরণ এবং সেই আচরণের সঙ্গে সম্পর্কিত মানসিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির অনুসরণ। এল মান তার মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, মনোবিজ্ঞান আজকের দিনে আচরণের বৈজ্ঞানিক অনুসন্ধান করে থাকে। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মনোবিজ্ঞান হলো মানুষের অবচেতন মনের দৃষ্টিভঙ্গির সাহায্যে আচরণকে ব্যাখ্যা করার কৌশল মাত্র। তাই এই সমস্ত সংজ্ঞাগুলির কথা বিবেচনা করে উডসওয়ার্থ বলেছিলেন, প্রথমে আত্মা, পরে মন, তারপর চেতন হারিয়ে মনস্তত্ত্ব, যা এখন আচরণের বিজ্ঞান নামে পরিচিত। তবে এই মনোবিজ্ঞানের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গির কথা বলতে গেলে বলা যায়, প্রজ্ঞামূলক বিজ্ঞান কিভাবে ঘটেছিল তা বুঝতে যে বিজ্ঞান সাহায্য করে থাকে তাই হলো মনোবিজ্ঞান। আর এই প্রজ্ঞামূলক মনোবিজ্ঞান মতবাদের সমর্থক ছিলেন আসুবেল, পিয়াজে, গ্যাগনে, ব্রুনার প্রভৃতি মনোবিজ্ঞান। এই প্রজ্ঞামূলক বিকাশের কথা বলতে গেলে বলা যায়, কিভাবে আমরা চিন্তা করি, প্রত্যক্ষণ করি, শিখি, স্মরণ করি ইত্যাদি অর্জনের প্রক্রিয়াকরণই হলো প্রজ্ঞামূলক বিকাশ। মানবতাবাদী দৃষ্টিভঙ্গির কথা বলতে গেলে যাদের নাম করা যায় তারা হলেন কার্ল রজার্স এবং ম্যাসলো। কার্ল রজার্সের মতে সমগ্র মানুষের ওপর এই মানবতাবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষের আচরণ তার অভ্যন্তরীণ অনুভূতি এবং নিজস্ব প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকে। মনোবিদ ম্যাসলোর মতে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয় তার চাহিদার দ্বারা। এই চাহিদাগুলির মধ্যে রয়েছে জৈবিক চাহিদা, যার মধ্যে পড়ছে ক্ষুধা, তৃষ্ণা এবং যৌন চাহিদা। অন্যদিকে ব্যক্তিগত চাহিদার মধ্যে পড়ছে আত্মসম্মান, আত্মপ্রতিষ্ঠা ইত্যাদি। এছাড়াও মনোবিদ কোলম্যানের মতে মনোবিদ্যা হলো আচরণ এবং মানসিক অভিজ্ঞতার বিষয় ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বা প্রকৃতির বিদ্যা। আর মনোবিদ ব্যারন এই বিষয়ে বলেছিলেন, আচরণ ও বৌদ্ধিক প্রক্রিয়ার বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান। তাই এই মনোবিজ্ঞান সম্পর্কে বলা যায়, মনোবিজ্ঞান যাই হোক না কেন, আধুনিক মনোবিদরা প্রত্যেকেই মনোবিজ্ঞানের দ্বারা মানুষের আচরণের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। এরপরে আসছে এই মনোবিজ্ঞানের প্রকৃতি। মনোবিজ্ঞানের প্রকৃতির কথা বলতে গেলে বলা যায়, কতগুলি মাপকাঠির মধ্য দিয়েই এই মনোবিজ্ঞানের প্রকৃতিকে নির্ধারণ করা হয়ে থাকে। প্রথমেই বলা যায়, এই মনোবৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে সুসংগঠিত তত্ত্বমূলক জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে শিক্ষা, চিকিৎসা, আইন, শিল্প ইত্যাদি বিভিন্ন দিকে
মনোবিজ্ঞানের প্রয়োগ লক্ষ্য করা যায়। প্রতিটি আচরণের উৎস, কার্যকরণগত উপাদান এবং প্রভাব বিস্তারকারী উপাদান কিন্তু এই মনোবিজ্ঞানের আচরণগত দিকের মধ্যেই রয়েছে। আচরণ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তিগত আদর্শ এবং মতামতের ওপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আচরণ অনুশীলনের মধ্যে যেসব পদ্ধতি এবং কৌশলকে ব্যবহার করা হয় সেগুলি সবসময়ই বিজ্ঞানসম্মত হয়ে থাকে। তাই আচরণের ফলাফল বিচারের ক্ষেত্রে পরীক্ষণ, পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। আচরণের নিয়মনীতি সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য। এই মনোবিজ্ঞানের মাধ্যমে আচরণের সঠিক বিশ্লেষণ এবং পরিমাপও করা হয়ে থাকে। তাই মনোবিজ্ঞানের এই প্রকৃতিগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার ফলে দেখা যায় মনোবিজ্ঞানের ভিত্তি মনোবৈজ্ঞানিক নীতি এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপরেই প্রতিষ্ঠিত ছিল। আজকে আমি তোমাদের এই মনোবিজ্ঞানের প্রকৃতি পর্যন্তই আলোচনা করলাম। এর অধ্যায়ের পরবর্তী অংশগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।